বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দল, তারা তাদের নির্বাচনের প্রচারণা শুরুই করেছেন আচরণবিধি লঙ্ঘনের মধ্য দিয়ে। আমরা দেখেছি যে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান নির্বাচনের প্রচারণা করছেন, তবে সেক্ষেত্রে তারা আচরণবিধি লঙ্ঘন করছেন, যেখানে নির্বাচনের প্রচারণায় মাইক ব্যবহার এবং সাউন্ড বক্স ব্যবহারের সময় নির্ধারণ করে দেয়া আছে দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত, কিন্তু আমরা তাদেরকে রাত 12টা এমনকি ভোর 4টা এমন সময়ও দেখছি তারা আচরণবিধি লঙ্ঘন করে মাইক এবং সাউন্ড বক্স ব্যবহার করছেন, জনসভা করছেন। আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো এই ধরনের আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে যখন একটা পার্টির সর্বোচ্চ পর্যায় থেকে আচরণবিধি লঙ্ঘন করা হয়, এটা আসলে ইঙ্গিত করে যে এই নির্বাচনে এবং অন্যান্য সকলকেও উদ্বুদ্ধ করে আচরণবিধি লঙ্ঘন করার জন্য। আমরা ইতিপূর্বে দেখেছি নির্বাচন কমিশন একটা ব্যাখ্যাহীনভাবেই আমাদের আহ্বায়ক সহ আমাদের 2 জন প্রার্থীকে শোকজ দিয়েছে, কিন্তু এভাবে স্পষ্ট আচরণবিধি লঙ্ঘনের পরেও যখন নির্বাচন কমিশন কোনো ধরনের ব্যবস্থা নেয় না, তখন আমরা আমাদের পূর্বের যে অবস্থান নির্বাচন কমিশন সম্পর্কে সেটা আবার পুনর্ব্যক্ত করতে হয়। নির্বাচন কমিশনের যেই সক্ষমতা নির্বাচন আয়োজন করা এবং পক্ষপাতহীনতা, সেটা প্রশ্নবিদ্ধ হয়। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। আমরা দেখছি যে সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা, এটা আমরা নির্দিষ্ট কোনো দলের কথা বলবো না, আমরা বলবো যে আচরণবিধি সবার জন্য সমান এবং সবাইকে সেটা মানতে বাধ্য করতে হবে। প্রার্থীরা পোস্টার ব্যবহার করছেন, এবার স্পষ্টভাবে পোস্টার ব্যবহার করায় নিষেধাজ্ঞা রয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। নির্বাচন কমিশনকে অবশ্যই তাদের যেই নিয়মগুলো সেগুলো বাস্তবায়ন করতে হবে। আমরা আরেকটি বিষয় অত্যন্ত শঙ্কার সাথে দেখেছি, আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি যে সেনাবাহিনীকে কেন্দ্রের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়, কেন্দ্রের বাইরে দাঁড় করিয়ে রেখে ভিতরে রাতের ভোট হয়, ভিতরে ভোট কারচুপি হয়, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এক ধরনের যোগ সাজসের মাধ্যমে ভোট কারচুপি হয়। এবারের নির্বাচনেও খুবই আশঙ্কাজনকভাবে আমরা দেখেছি যে যেই বিধি তৈরি করা হয়েছে সেখানে সেনাবাহিনীর সদস্যদেরকে কেন্দ্রের বাইরে থাকতে বলা হয়েছে এবং বলা হয়েছে যে যদি সিভিল ম্যাজিস্ট্রেট তাকে ডাকেন তাহলে সে ভেতরে যাবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, সেনাবাহিনী বাংলাদেশে এই গণঅভ্যুত্থানের পর থেকে ডেপ্লয়েড আছে এবং তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ডেপ্লয়েড আছে। যখন সেনাবাহিনীর নিজস্ব ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, তখন আবার কেন তাকে সিভিল ম্যাজিস্ট্রেট ডাকতে হবে? যখন আপনি পুরোটাই সিভিল ম্যাজিস্ট্রেটের কাছে ছেড়ে দেন, ঠিক আগের প্রক্রিয়ায় আবার নির্বাচনী এই বিধিটা করেন, তখন স্পষ্টভাবেই বোঝা যায় যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে এবার ইলেকশনে এক ধরনের রিগিং এবং এবং এক ধরনের ইঞ্জিনিয়ারিং করার একটা ষড়যন্ত্র আছে। আমরা মনে করি বাংলাদেশ সেনাবাহিনীর যারা মাঠে দায়িত্বে আছেন তারা অত্যন্ত সৎ এবং দেশপ্রেমিক। তারা যদি নির্বাচনের কেন্দ্রে সেই অ্যাক্সেসটা পান সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মতো, তাহলে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার সুযোগ তৈরি হবে এবং তাদেরকে সেই অ্যাক্সেস থেকে বঞ্চিত করার জন্যই তাদেরকে কেন্দ্রের বাইরে রাখা হয়েছে পূর্ববর্তী নির্বাচনগুলোর মতো। যেহেতু সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, তাদের নির্বাচনী কেন্দ্রে অ্যাক্সেস করার ক্ষেত্রে কোনো ধরনের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কলের প্রয়োজন হওয়া উচিত না। আমরা সরকারকে এবং নির্বাচন কমিশনকে এই যে বিধি দ্বারা করেছেন এটা পুনর্বিবেচনা করে এটা পুনরায় পরিবর্তন করার দাবি জানাচ্ছি। আমরা দেখছি যে বিভিন্ন নির্বাচন কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগানোর যে কথাটা ছিল, আমরা দেখলাম যে কয়েকটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ভাঙা হয়েছে এবং নির্বাচন কমিশন কেন্দ্রগুলোর নিরাপত্তা এখন থেকে নিশ্চিত করতে পারছে না। আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি যে সবগুলো কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করতে হবে এবং আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে, রাজনৈতিক দল হিসেবে, আমরা যদি সিসিটিভি ক্যামেরার কোথাও যদি আমাদের নির্বাচনের পরে শঙ্কা থাকে বা সন্দেহ থাকে, সেটা যাতে দেশের জনগণ, রাজনৈতিক দল অ্যাক্সেস করতে পারে সেই পর্যন্ত নিশ্চয়তাটা তাদেরকে দিতে হবে। পরে এটা বললে হবে না যে এইখানে সিসিটিভি ক্যামেরার ফিড নাই কিংবা রেকর্ডিং নাই, এই ধরনের কিছু বললে তখন এটা নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে। প্রশাসনিক বিভিন্ন ক্ষেত্রে রদবদল হচ্ছে। একটা নিয়ম আছে যে প্রার্থীদেরকে আবেদন করতে হয়, যদি কোনো প্রশাসনিক ওসি কিংবা ইউএনওর পক্ষপাতিত্বের কোনো অভিযোগ থাকে সেটা অভিযোগ করতে হয়। সেটা অভিযোগ নির্বাচন কমিশনের কাছে যায়, নির্বাচন কমিশন পরবর্তীতে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভাগে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সেটা পাঠায়। আমরা দেখছি যে খুবই সিলেক্টিভ অভিযোগগুলোই নির্বাচন কমিশন থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে যাচ্ছে। যখন আমরা আমাদের অভিযোগগুলোর ব্যাপারে তাদের সাথে যোগাযোগ করছি,
তারা বলছেন যে আমরা যথার্থতা বিবেচনা করে সেটা পাঠাবো। এখন যথার্থতা বিবেচনার নামে একপাক্ষিকভাবে আমরা যদি আরো স্পেসিফিকভাবে উল্লেখ করি, আমরা দেখেছি বগুড়ায় এবং আরো কয়েকটি জায়গায় বিএনপি প্রার্থীকে জরিমানা করা কিংবা আচরণবিধি বাস্তবায়নের জন্য যখন সরকারি প্রতিনিধিরা কাজ করতে গেছেন, সেই প্রতিনিধিকে সেই দিনের মধ্যে কিংবা পরের দিনের মধ্যে সেখান থেকে উইথড্র করা হয়েছে। তার মানে এটা স্পষ্টভাবে এটা ইঙ্গিত করে যে প্রশাসন, নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট দলকে সুযোগ সুবিধা করে দিচ্ছে। একটা নির্দিষ্ট দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে আইন অনুযায়ী সরকারি অফিসারদেরকে পরিবর্তন করে দিচ্ছে। আমরা আহ্বান জানাবো যে সবার যেই আবেদনগুলো যাচ্ছে প্রশাসনিক দলের ক্ষেত্রে, সেটা দলমত নির্বিশেষে সেটার যথাযথতা যাচাই করা এবং সেটার বিষয়ে শুধু নির্বাচন কমিশনের ভিতরে না রেখে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করা। কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে রেকর্ড আছে, তার একজন ওসি কিংবা এসপির আসলে রেকর্ড কি সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানে, সেটা নির্বাচন কমিশন জানে না। সুতরাং নির্বাচন কমিশনের সেটা অবশ্যই সংশ্লিষ্ট দপ্তর সংস্থার সাথে প্রত্যেকটি আবেদনের বিষয়ে ডিসকাশন করা প্রয়োজন এবং তার ভিত্তিতে একটা সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন।